নমস্কার। আজকে মেঘ আড্ডায় সুকান্ত যে আমরা অনুষ্ঠানটা করি, সেইটার বিষয়ে আমার দু একটা কথা বলবার শুরুতে ইচ্ছে হচ্ছে। আজকে আমাদের যিনি অতিথি, তার প্রসঙ্গে এই কথাটা। আচ্ছা, আপনাদের গ্রেগর সামসার কথা তো সবার মনে আছে, অনেকেরই মনে আছে হবে। মেটামরফোসিস, ফ্রান্স কাফকা, এইসব নামগুলো শুনলে তো আরো বেশি করে মনে পড়ে যাবে আপনাদের। বাঙালি এমনিতেই বেশ আন্তর্জাতিক। তো মেটামরফোসিস আপনারা যারা শুনছেন 100 জনের মধ্যে 90 জনেরই পড়া আছে বা জানা আছে এই ব্যাপারটা। আমরা আজকে একটা গল্পের কথা বলবো শুরুতে। সে গল্পটার নাম অনন্তবালা। আমি সেখান থেকে একটা স্তবক পড়ছি, আপনারা একবার শুনে দেখুন। ঘোড়া একবার ল্যাজটা অল্প ওঠালো অল্প, সোজা বলল, ডিম পারবো। পোয়াতির লজ্জার হাসি নেই, মুখ নিচু নেই, সোজা বলল, ডিম পারবো। ভালো দেখে জায়গা বেছে দাও। মাথা চুলকিয়ে বলি, পারবে যদি পারো, গাছের তলায় পারো, উঠান রয়েছে, পারো, পারো বাঁশ ঝাড়ে। ঘোড়া বলে, নাকি ঘড়ি হবে এটা? স্ত্রীলিঙ্গে ঘোড়া কি? ভ্যাবলা ঘুমোচ্ছে। ওর আছে একের ভিতর চার: ব্যাকরণ, পত্রলিখন, ভাব সম্প্রসারণ ও রচনা। ঘোড়ার স্ত্রীলিঙ্গ কি? ঘড়ি? ঘোড়ানি? না, স্ত্রী ঘোড়া। যাই হোক, পরে দেখে নেব, এখন ঘোড়াই বলি। না, আমি মেটামরফোসিসের সঙ্গে অনন্তবালার তুলনা করছি না। অনন্তবালায় মেটামরফোসিসের থেকে আমার মতে, আমার ব্যক্তিগত মত একান্ত ব্যক্তিগত, মেটামরফোসিসের থেকে বহু গুণে ভালো একটা গল্প আহ, অনন্তবালা। এবার অনন্তবালা কে লিখেছেন? আমাদের প্রথমত অনন্তবালার লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব সুকান্ত গঙ্গোপাধ্যায়, সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের। সুকান্ত দা আজকে কথা বলবেন যে সাহিত্যিকের সঙ্গে, তাদের সঙ্গে সুকান্ত দাই আপনাদের পরিচয় করিয়ে দেবেন। সমস্ত দর্শক ও শ্রোতাকে আমরা স্বাগত জানাচ্ছি এই আড্ডায়। আজকের মেঘ আড্ডায় আমাদের অতিথি সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। তো স্বপ্নময় দা আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। স্বপ্নময় দা যথেষ্ট জনপ্রিয়, যথেষ্ট পরিচিত একজন লেখক, কিন্তু স্বপ্নময় দার সঙ্গে এই আড্ডার ছলে এই নানা রকম গল্প করা, এই সুযোগটা তো সহজে হয়ে ওঠে না। তো আজকে সেই আড্ডাটাই হবে। আর স্বপ্নময়ের সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের, হ্যাঁ, আমার লেখার জীবনের শুরু থেকে প্রায়। ফলে স্বপ্নদার কর্মস্থল, আমার কর্মস্থল কাছাকাছি হওয়ার দরুন আমরা একসাথে অনেক আড্ডা মেরেওছি। কিন্তু সেই আড্ডার খানিকটা ভাগ আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করে নেব। স্বপ্নদা, তোমার প্রথম বই কি? আমার প্রথম বই তো ভূমিসূত্র। না, আমি জানি, মানে আমি আরো অন্যান্যদের পড়তে পেরেছি। হ্যাঁ, এই প্রকাশক কে ছিল? প্রমা সুরজিৎ ঘোষ বলে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, খুব ভালো স্টুডেন্ট ছিলেন। ও ওই হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করা, কিন্তু ভালো চাকরি ছেড়ে পুরোপুরি ও প্রকাশক হয়ে গেলেন। মানে বইয়ের ব্যবসা বলবো না, ব্যবসা তো হয়নি ওর দ্বারা। ও কিন্তু একের পর এক ভালো বই বই মানে করতে লাগলেন। জয় গোস্বামীর দুটো তিনটে বই করলো, তারপরে অরুণ মিত্রর বই করলো, এমনকি কবিতা সিংহের গল্পের বই এর আগে ছিল না, উনিই করলেন। তা এইভাবে করতে লাগলেন। আমারও বই করলেন উনি। তোমার প্রথমে তো ভূমিসূত্র, তারপরে যাশ্রী গরুর উল্টো বাচ্চা। না 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 না, ভূমিসূত্রর পরের বইটা হচ্ছে অষ্টচরণ ষোলহাঁটু। হ্যাঁ, অষ্টচরণ ষোলহাঁটু, হ্যাঁ, সেটা প্রমাই করলো না, প্রমার একটা খুব ভালো পত্রিকা, এবং সেই সময় আরো দুটো ভালো পত্রিকা ছিল, একটা হলো এক্ষণ আর একটা হচ্ছে অনুষ্টুপ। হ্যাঁ, তো অনুষ্টুপের যারা লেখক, তারা অনেকের আবার প্রমাণ লেখকও ছিল। কেমন? তো
সুরজিৎ ঘোষ এবং অনিল আচার্য, এদের মধ্যে এক ধরনের ঈর্ষা ঈর্ষা ছিল। হ্যাঁ, আচ্ছা, এবং মানে এবং প্রতিযোগিতাও ছিল। হ্যাঁ ছিল, এবং সেটা বলবো এতে করে ভালো হয়েছে, দুটো পত্রিকারই মান বেড়েছে। হুম, আহ, দুজনই মহাশ্বেতা দেবীর কাছে যেতেন, দুজনই অরুণ মিত্রের কাছে যেতেন, অলোক রঞ্জনের কাছে যেতেন। হ্যাঁ, হুম, আর ওই তরুণ লেখক যারা আমরা যখন ছিলাম, আমরা তখন প্রমাতেও লিখি, অনুষ্টুপেও লিখি। হুম, তো আমার পরের বইটা আমার অনিল আচার্য ওই অনুষ্টুপ থেকেই হলো। এই আর কি। কারণ এটা হওয়ার একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে অশ্বচল ষোলো হাঁটু গল্পটা যখন আমার ওটা এই অনুষ্টুপে বেরোলো, হুম, তখন পূর্ণেন্দু পত্রী ওটা পড়ে অনিল আচার্যকে বলেছিলেন, যদি কখনো বই করো এই হুম, এই 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 প্রচ্ছদটা আমি আনবো। হ্যাঁ, আচ্ছা, হুম, তা সেটা তো আমার পক্ষে একটা বিরাট সম্মানের ব্যাপার। হুম, তো সেই সেই জন্যই আমি ওই পূর্ণেন্দু পত্রী আমার বইয়ের প্রচ্ছদ করবে, বাপরে বাপ, এই জন্য তাহলে ওই মানে অনিল আচার্যের থ্রুতে আমি পূর্ণেন্দু পত্রীর বাড়ি যাই একবার, হুম। এবং তিনি ঘোরাননি, একবারও ঘোরাননি। হ্যাঁ, যেদিন যেতে বলেছেন সেদিনই আমার হাতে দিয়ে বললো তুমি অনিলকে দিয়ে দিও। একটু দর্শকদের বা শ্রোতাদের বলি যে স্বপ্নময়দা আহ, কে আমি যেভাবে দেখি সেইটা হচ্ছে যে আহ, একটা সময় আমাদের এখন কবি সুমন সুমন চট্টোপাধ্যায় গানের জগতে একটা নতুন স্বর এনেছিলেন, এবং তাতে দেখা গেছে অনেকে কবির সুমনের যারা সঙ্গীত শিল্পী তারা কবির সুমন আসাতে কোথায় যেন একটু স্বচ্ছন্দ বোধ করেছিলেন, মনে হচ্ছিলেন হ্যাঁ এইভাবেই গানটা গাইলে হয়। তো আমাদের ক্ষেত্রে স্বপ্নময়দা অন্তত আমার ক্ষেত্রে তো বটেই, যে আমি কিন্তু যখন লিখবো মানে লিখবো সেভাবে ভাবিনি। মনে হয় যে লেখাটা ঠিক আমাদের কাজ নয়। হ্যাঁ, লেখাটা মানে একটু একাডেমিক লোকজনদের কাজ। তো স্বপ্নময়দা আর ভাষা, তার ব্যঙ্গ, তার পরিমিতি বোধ এবং একেবারে ছুঁচের মতন ফুটিয়ে দেওয়া বুকে পায়ের তলা থেকে মাটি কেড়ে নেওয়া গল্প এবং এই ভাষা, এটা দেখে আস্তে আস্তে মনে হলো যে হ্যাঁ এই ভদ্রলোককে পড়া যায়। এবং আমি তো পড়তে শুরু করলাম, আমারও আরো অনেক বন্ধু বান্ধব ছিল, তারা সবাই কোথায় ছোটখাটো কোথাও স্বপ্নময়দার লেখা বেরোলে আমরা ঝাঁপিয়ে পড়ে সেটা জোগাড় করার চেষ্টা করতাম এবং পড়তাম। তো স্বপ্নময়দার এই ভাষাটা, স্বপ্নময়দাকে এবার জিজ্ঞেস করি, এই যে তোমার ছোট ছোট কেটে কেটে ভাষা গদ্য, এই যে তোমার প্যাটার্নটা সম্পূর্ণ আহ নতুন একদম, বাংলা ভাষায় সেইভাবে তোমার মতন করে যখন কেউ লিখছে না, আহ, এইটা তুমি কোত্থেকে আরোহণ করলে এই আমি ভাষাটা, এই গদ্যটা? এটা আমি ঠিক বলতে পারবো না, ঠিক কিভাবে কিভাবে এসছে। হ্যাঁ, তো এবং তুমি যেই শব্দটা বললে যে আহরণ করলে, এটা বোধহয় অনেকটা তাই, আহরণই বটে। কারণ আমি যখন এইসব লিখছি, তখন আমি ওই লিটল ম্যাগাজিন পড়ছিও। আমি আমার স্কুল জীবন থেকেই দেখতাম যে ওই দু তিন রকমের লেখা আছে। এক নম্বর হচ্ছে আমাদের ওই পাঠ্যপুস্তকের বইতে থাকে, হ্যাঁ, যেগুলো থেকে হুম, আমাদের পরীক্ষা দিতে হয়। তারপর আরেক ধরনের লেখা আছে দেশ পত্রিকা বা আহ, তখন বসুধারা বলে একটা পত্রিকা ছিল, আমার পিসেমশাইরা রাখতেন। ওই সব পত্র পত্রিকায় যে সমস্ত লেখা থাকে ওইটা এক ধরনের লেখা। আর আমি তখন হায়ার সেকেন্ডারি দেবো বলে বাগবাজারে থাকতাম, একটা কোচিং এ ইংরেজি পড়তে যেতাম। তো সেখানে কর্নওয়ালিস বুক স্টল বলে একটা বইয়ের দোকান ছিল, যেখানে লিটল ম্যাগাজিন থাকতো, শ্যামবাজার ট্রামডিপোর ঠিক উল্টো দিকে। সেইখানে আমি যেসব বই মাঝে সাঝে কিনেও ফেলতাম, ওগুলো একেবারে অন্যরকম গল্প গল্প ছিল। তো এখানে তোমরা দেখেছো কিনা জানি না, বোধহয় পড়েছো, ওই কয়েকজন মানে প্রথা বিরোধী বা শাস্ত্র বিরোধী লেখক ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন অমল চন্দ্র। অমল চন্দ্র খুব ছোট ছোট বাক্যে, একদম কাটা কাটা বাক্যে উনি গল্প লিখতেন। অমল
অমলচন্দ্র। আবার সুবিমল মিশ্র, তার গদ্য ভঙ্গিটা এরকম ছোট ছোট বাক্যে ছিল না বটে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত ব্যঙ্গ ছিল। যদিও আমি ওর ওর ব্যঙ্গটা নিইনি, আমি যে ব্যঙ্গ বা এসব করি, স্যাটারটা করি, সেটা আরেকটু চেষ্টা করি আরেকটু সূক্ষ্ম, মানে এটা ব্যঙ্গ বলে আমি বুঝতেই দেবো না এটা ব্যঙ্গ। হ্যাঁ, তো সেটা করার চেষ্টা করেছি। ফলে কি হয়েছে, ওরাও এসে গেছেন আমার মধ্যে, ওই কিছুটা হয়তো অমলচন্দ্র, কিছুটা হয়তো সুবিমল মিশ্র, কিছুটা হয়তো বলরাম বসাক, হ্যাঁ, আবার কিছুটা হয়তো সমরেশ বসু, ওই আবার ওই সময় ওনারা খুব লিখছেন, ফলে তার একটা প্রভাব তোমাদের উপর পড়বেই, আমরা ওই অতটা পাইনি। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে তখন প্রথম প্রথম লেখালেখি গুলো শুরু হলো। এবং আমার আরেকটা অদ্ভুত ব্যাপার, ওই হায়ার সেকেন্ডারি পাস করার পর থেকে আমি এগুলো দেখছি, গল্প তো লিখতে সাহস করিনি, আমি কবিতা লিখতাম, তারপর আমি বুঝলাম যে আমার কবিতা হচ্ছে না। তার কারণ ওই কয়েকজন কবি বন্ধুর সঙ্গে, আরে কবিতা লিখলেই তো কবি বন্ধু হয়ে যায়, আর তুমি কয়েকটা কবিতা লিখলেই মানে মানে কবিতা পড়ার জন্য তুমি ডাক পাবে, তো এবং সেখান থেকে কবি বন্ধু হবে, এবং এরকম হয়েছিল। তারপরে আমি গিয়ে দেখলাম ওরা যা লেখে আর আমি যা লিখি এর মধ্যে অনেক তফাৎ আছে। তো আমি ঠিক ওরকম হবে না, মানে ওরকম লিখতে পারবো না। ওরকম মানে কাজের কাজে লেখা তখন আমি পড়েছি ওই পার্থপ্রতিম কাঞ্জিলাল। হ্যাঁ, তা পার্থর খুব বেশি বন্ধু ছিল নিশীথ ধর, এবং তাদের একটা বন্ধু ছিল ঘনশ্যাম, এই সমক দাস। হ্যাঁ, তারপরে অমিতাভ গুপ্ত, এরা সবাই তখন খুব বেশ ভালো কবি, এবং তাদের মধ্যে অনেকেই আর নেই পৃথিবীতে। এইভাবে তুষার চৌধুরীর কবিতাও পড়লাম, তখন দেখলাম যে আমি কবিতা লিখতে পারি না, আমি বুঝতে পারলাম। তো প্রথম গল্পটা আমার কলেজ ম্যাগাজিনেই বেরোয়, কিন্তু সেটা আর নেই আমার কাছে, হারিয়ে ফেলেছি। তারপরে যখন ওই সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি দু একটা লিটল ম্যাগাজিনে লিখলাম। তখন আমি স্বপন চক্রবর্তী নামে লিখতাম, কারণ আমার নাম স্বপন চক্রবর্তী। কেমন আমি স্বপ্নময় হলাম তার কারণ আছে। তো ওই স্বপন চক্রবর্তী নামে যখন আমি লিখছি দুটো তিনটে লিটল ম্যাগাজিনে, আর তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, তাতে করেই স্কুলে মানে কলেজে, হ্যাঁ, আমি সাহিত্যিক বনে গেলাম। আমাকে সব ওই ছাত্র ইউনিয়ন থেকে বললো তুমি কালচারাল সেক্রেটারি হও। তা ইতিমধ্যে তো আমি মিছিল ফিছিলে যাচ্ছি। হ্যাঁ, ওই লাল কেল্লা পর লাল নিশান ওঠানো স্লোগান মারছি। হ্যাঁ, এবং মানে যা যা হয় আর কি। হ্যাঁ, মানে মানে তোমরা লড়াই করো আর আমরা তোমার পাশে আছি, এই সমস্ত স্লোগান মেরে ওই, তখন তো দমদম অঞ্চলে অনেক কলকারখানা, আমি তখন দমদম মতিঝিলে পড়ি। ওইসব মানে যেসবের পাশ দিয়ে, কিংবা হয়তো HMVর পাশ দিয়ে, শ্রমিক তুমি লড়াই করো আমরা তোমার পাশে আছি, এই ধরনের যেগুলো বলি আর কি, এগুলো তো রোমান্টিকতাই বটে। তো সেই সব করতাম। তা আমি তখন ওই কলেজের এই দুটো তিনটে পত্র পত্রিকায় লিখেই, হ্যাঁ, আমি তখন আমাদের কলেজের ওই কালচারাল সেক্রেটারি হয়ে গেলাম। তা এদিকে 71 সালে আমি অমৃত লিখি। হ্যাঁ, আমার ওই দমদম মতিঝিলে পড়ার কেসটা হচ্ছিল, প্রথমে আমি স্কটিশে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানে ল্যাবরেটরিটায় মানে আগুন ধরিয়ে দিল নকশালরা। তা তখন আমার একটা, আমি 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 নকশাল পন্থায় ঠিক বিশ্বাস করতাম না, কিন্তু প্রায়ই মনে হতো এই এত এত ভালো ভালো ছেলেরা বলছে, তারপরে এই যে চারু মজুমদার, তারপরে এই যে আহ, এখানে যারা সরোজ দত্ত, হ্যাঁ, এরা তো সবাই শিক্ষিত লোক, এমনকি প্রেসিডেন্সি কলেজের ছেলেরা, যাদব, এইসব ছেলেরা যে এত ভালো ভালো ছেলে, তারা যদি বলে যে এটাই হবে, হ্যাঁ, একেবারে পচে গেছে এখন পুঁজিবাদ এবং ইত্যাদি, যখন ওরা তত্ত্ব কথা বলে, আমি মাঝে মাঝে বিশ্বাস করতে ইচ্ছে হতো, কিন্তু
আমি ভাবতাম যে সম্ভব নয়, ওই গেরিলা না, মানে ফৌজ তৈরি হবে, গ্রামের কৃষকদের ফৌজ তৈরি হবে, এরা মিলিটারির সঙ্গে লড়বে কি করে? গ্রাম দিয়ে শহর ঘেরা, কি করে সম্ভব নাকি এটা? আমি আমি যেটুকু গ্রাম দেখেছিলাম, কেন কিভাবে গ্রাম দেখেছি, আমার ঠাকুরমার বাপের বাড়ি ছিল চাঁদপাড়া। তো ওই স্কুলের সময় বা আমার গরমের ছুটিতে ঠাকুমার সঙ্গে আমি চাঁদপাড়া যেতাম, ওটাই আমার গ্রাম, প্রথম গ্রাম দেখা। সেখানে ওই যাদের ওদের আমি চিনি, গ্রামের ছেলেরা, ওই শৈলা, ওই গঙ্গা, ওই ধনা, এরা হাতে বন্দুক নিয়ে এর সাথে লড়বে? এটা এখানে ফৌজ তৈরি হবে? আমার বিশ্বাসই হতো না। তো সে যাকে, তো আমি তখন ওইসব করতে গিয়ে আমি একটা লেখা লিখলাম, সেটা মানে একেবারে শ্রমিক দরদি লেখা। সেই লেখাটার নাম হচ্ছে বাঁধানো দাঁত। হ্যাঁ, ওই বিশ্বকর্মা পুজোর সময় শ্রমিকরা মালিকের বাড়িতে খেতে এসেছে। হ্যাঁ, আর ওই মালিকরা, মালিক পক্ষ ওদের সব নানান ধরনের টিটকিরি দিচ্ছে। হ্যাঁ, আরে তোর একে তোর সবাইকে নিয়ে এসছিস দেখছি, তোর বউ তোর বউকে আনলি না কেন? তোর তোর বউ তো শুনছি সামনেই একটা বাচ্চা হবে, তো সেটা পেটে থাকতে থাকতেই না হয় একটু খেয়ে নিত। এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করছে, এবং একজন শ্রমিকের ছেলে, সে আহ, মানে সে কিন্তু বুঝতে পারছে এগুলো কটূক্তি ব্যঙ্গোক্তি, এবং তার মনে হচ্ছে যে ওই যে মালিক যে হাসছে না, ও বাঁধানো দাঁতের হাসি, ওর মনে হচ্ছে বাঁধানো দাঁত দুটো পাটি থেকে খুলে ওর দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, সেই দুটো দাঁত চেপে ধরবে ওকে, ইত্যাদি। এটা একেবারে ওই মানে শ্রমিক দরদি বৈপ্লবিক গল্প, এগুলোই তখন তো লিখতাম। তো এটা তখন ওই অমৃত ছাপা হয়ে গেল, মনীন্দ্র রায় ছিল সম্পাদক। তো অমৃত এটা ছাপা হয়ে গেল ইতিমধ্যে, যে সেটা ওই গল্পটার নামও হয়েছে, এবং আমি 25 টাকা আমার বাড়িতে মানি অর্ডারে এসছে। হ্যাঁ, যদিও এর পরের গল্পটা আমি ওই কর্নওয়ালিস বুক স্টলের জন্যই হবে, কারণ ওখানে দেখতাম আরো অনেক অনেক পত্রিকা আছে, তো সেখানে অনেক ভালো ভালো লেখা বেরোয়। 25 টাকার মায়া ত্যাগ করে আমি পরের গল্পটা ওই চতুরঙ্গে দিলাম, চতুরঙ্গ, আচ্ছা। এবং সেটাও স্বপন চক্রবর্তীর নামেই দেওয়া হলো। গল্পটার নাম হলো আচ্ছা। ঘুঙুর ঘুঙুর। হ্যাঁ, ইতিমধ্যে বাগবাজারের বোস বাড়িতে, যে বাড়ি থেকে, ওই যে নন্দলাল বসুর বাড়ি, যে বাড়ি থেকে 1905 সালের ওই বঙ্গভঙ্গ আন্দোলনের হয়, সূচনা হয়, এবং ওইখান থেকে মিছিল করে গঙ্গার ধারে গিয়ে ওই বাংলার বায়ু বাংলার জল গাইতে গাইতে একটা দল যায়, সেই বাড়িতে, ওখানে ওরা এরকম করতো, সাহিত্য সভাটা করতো, ওই বাড়ির ছেলে অমিত বসু। সেইখানে দেখি যে একজন ওই আমার ওই গল্পটা, অমৃত যে গল্পটা বেরিয়েছে না, সেই গল্পটাই পড়ে দিল। হ্যাঁ, নিজের নামে? হ্যাঁ, নিজের নামে। তার নামও স্বপন চক্রবর্তী। এবারে সেটা ওটা ওটা পড়ে দিল, আর আমি ওখানে বসে আছি, আর আমার সঙ্গে পাশে বসে আছে সমক, মানে মানে ঘনশ্যাম দাস। ও, আমি 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 যখন ওঠার চেষ্টা করছি, ও আমাকে থামাচ্ছে, বলে থাম থাম। তারপরে বললো, মানে এটা কবে লিখলেন? ও ও ও বললো যে হ্যাঁ, অনেকদিন আগেই জমা দিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। তারপরে সমক বলল যে যে আমার পাশে বসে আছে, এটা ওর ও এখান থেকে 25 টাকা পেয়েছে, আমাকে মোগলাই পরোটা খাইয়েছে, এই জন্য। তো এটা তো বললো, এত মিথ্যা কথা বলছেন কেন? তা এইটা হলো 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, একদিন আমার স্কুলের মাস্টার মশাই আমায় বলছে, কি রে, তুই তো ইংরেজিতে 40-42-এর বেশি তো কখনো পেতি না, তুই কি করে এই ওয়ার্ডসওয়ার্ড নিয়ে লিখলি রে একটা লেখা? হ্যাঁ, তুই এসব ইংরেজি কবিতা নিয়ে কি করে লেখার সাহস পাস? তুই কার থেকে টুকেছিস? আরে না স্যার, আমি টুকিনি, আর আমি তো লিখিনি এটা। তারপরে বললো যে স্বপন চক্রবর্তী। তারপরে জানলাম যে এই স্বপন চক্রবর্তী মানে হচ্ছে প্রেসিডেন্সি কলেজের সেই বিখ্যাত অধ্যাপক স্বপন চক্রবর্তী। হ্যাঁ, সে প্রায় আমার বয়সী, বা আমার চেয়ে 1 বছরের ছোটই হবে।
1-2 বছরের ছোটই বোধহয় হবে। তা ইতিমধ্যে আবার আরেকজন বলল, দারুণ কবিতা লিখেছিস তুই। হ্যাঁ, সে হচ্ছে শেষ পত্রিকার সম্পাদক স্বপন চক্রবর্তী। তখন দেখলাম এত স্বপন চক্রবর্তী এখন বাজারে আসলে হবে না কেন, কেননা আমাদের সবারই জন্ম তো স্বাধীনতার পর পর। হ্যাঁ, স্বাধীনতার পর প্রথম 5 বছর 7 বছর প্রচুর লোক স্বপ্ন দেখেছে, এই ডিভিসি হচ্ছে, দুর্গাপুর হচ্ছে, হ্যাঁ, দামোদর ভ্যালি ব্যারেজ সেচ, তারপরে জওহরলাল বলেছে যে শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যতের মন্দির, দেশ একটা দারুণ জায়গায় যাবে, সবাই নিজেদের ছেলেদের নাম স্বপন রাখতে থাকবে। হ্যাঁ, যেমন তুমি স্বাধীনতার পরে কারোর নাম আর সংগ্রাম পাবে না, এই কি বলে বিপ্লব, স্বরাজ, স্বরাজ পাবে না। কত স্বরাজ ছিল মনে আছে? স্বাধীন একটা নাম ছিল, স্বাধীন। হ্যাঁ, ওই মানে ওই ওই সরোজ কি যেন, স্বরাজ বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক ছিলেন। তারপরে বিপ্লব নামটা রাখার একটা চল হয়েছিল 1940 থেকে 50-এর মধ্যে, এই মানে বামপন্থী পরিবারগুলোতে। হ্যাঁ, ঠিক স্বপন তখন অনেক হয়ে গেছে, তখন আমি নামটা পাল্টালাম, আমি নামটা চেঞ্জ করলাম স্বপ্নময়। এদিকে কি হলো, স্বপন চক্রবর্তীর নামে যেই গোটা 5-6টা বা 7টাও হতে পারে গল্প লিখেছি, সেগুলো এখন আর খুঁজে টুজে পাবো না। তবে শুধু ওই অমৃতের গল্পটা আমার কাছে আছে, প্রথম গল্প যেটা। আর আর অন্যান্য গল্পগুলো কোথায় হারিয়ে টারিয়ে গেছে সেভাবে আমি, কারণ ওই স্বপ্ন যখন বইটা হলো ভূমিসূত্র তো স্বপ্নময় চক্রবর্তী নামই হলো, তখন গল্পগুলো রয়ে গেল আর আগের গল্পগুলো প্রায় নেই বললেই হবে। ভালো করে মানে যদি কোথায় তুমি খুঁজবো, তুমি কবিতা লিখতে গিয়ে দেখলে কবি হওয়া হবে না, কিন্তু তারপরে তোমার বহু লেখায় কবিতা এসছে এবং সেই কবিতাগুলো একটা ব্যর্থ কবির কবিতা হিসেবে এসছে। তোমার তো তাহলে কি তোমার কবি না হতে পারার আক্ষেপ ওখানে ঝরে পড়ছে? না না একটু ব্যঙ্গ করার ইচ্ছে জাগে তখন নাকি? না, ব্যঙ্গ কেননা করার ইচ্ছে জাগে না ঠিক কবিদের, আমি ব্যঙ্গ ব্যঙ্গ করার ইচ্ছে নয়। একটা জিনিস দেখেছি, কবিতা দিয়ে ভালো ব্যঙ্গ করা যায়, কবিতাটা একটু দুর্বল কবিতা, হ্যাঁ, একটা হাতিয়ারও বটে। হ্যাঁ, তবে হ্যাঁ, জলের উপর পানিতে যে সব কবিতাগুলো দুর্বল কবিতা হচ্ছে সেটা আমি বলবো না। না, হ্যাঁ, ওই গল্পেতে সেখানে অনেক দেখা গেছে। হ্যাঁ চরিত্র অনুযায়ী বেশ কিছু মানে মানে কবিতাও তো চরিত্র অনুযায়ী হয়, কবির চরিত্র অনুযায়ী হয়, তো তবে সেটা খুব একটা কবি কবি খুব উচ্চমানের কবিকে তুমি গল্পে আনোনি, এর আমি কখনো দেখিনি। না হ্যাঁ, না, এটা মজাই করেছে প্রায়। একদম আনিনি। হ্যাঁ, তো সেটা সে কবি না হতে পারার আক্ষেপ থেকে নাকি না, মজাই করছি? যেহেতু কবি হিসেবে ধরো আমি 32-33 নম্বর পেতে পারি আর কি। হ্যাঁ, তো সেই জন্য ওই 32-33 পাওয়া কবিরা যেরকম কবিতা লেখে, আমি ওরকমই লিখেছি আর কি, আমার চরিত্রগুলো ওরকমই হয়েছে। আচ্ছা, তোমার জন্ম কি আমাদের এপারে না ওপারে? না না, জন্ম তো এপারে। এপারে। হ্যাঁ, তাহলে আমার মা তোমার বাবার বিয়েও হয়েছে এপারে। তাহলে বাবা কোন সময় বা বাবা মা কোন সময় এপারে এলো, কোন টাইমটা? 47-এই এসছে। ওই 47-এর সময়। হ্যাঁ, হ্যাঁ, তা তোমার প্রথমে 47-এ, বিরাটি। কারণ কারণ আমার বাবা সরকারি চাকরি করতো তো। হ্যাঁ, তো তখন সরকারি যারা সরকারি কর্মী তাদের একটা অপশন দেওয়ার ব্যবস্থা ছিল, তুমি কি মানে চাকরি পাকিস্তানে করবে হুম, নাকি ইন্ডিয়ায় করবে। হ্যাঁ, হুম, হুম, তো ওদের একটা অপশন চাওয়া হয়েছিল, তা তখন বাবা ইন্ডিয়ার অপশন দেয়, দিয়ে এখানে চলে আসে, এবং আমার এক পিসেমশাইয়ের বদান্যতায় হুম। আমরা বাগবাজারে একটা বাসা ভাড়ায় পাই। সেটা পিসেমশাইদেরই ভাড়া করা বাড়ি, ওদের ওই আচ্ছা। পুরো দোতলাটা ওরাই ভাড়া নিয়েছিল, কারণ পিসেমশাইয়ের একটা ব্যবসা ছিল। হুম, সেই দোতলাটা পুরোপুরি ওদের ছিল, সেখান থেকে আমাদের একটা ঘর ওরা ছেড়ে দেয়। ও, ও। আর বিরাটিতে কবে তোমরা গেলে? অনেক পরে গেলাম। অনেক পরে। হ্যাঁ, 1967 সালে
আমরা বিরাটিতে আমার 68 সালে, 68 নাগাদ বা 67 বা 68 হবে, ওই সময় প্রথম বিরাটিতে যাওয়া হলো। একটা কলোনিতে টিনের ঘরে, প্রচন্ড তখন অদ্ভুত, সেটা মাঝে মাঝে আমি ভাবি যে কি করে ওখানে থাকতাম। টিন, গরমকাল, টিনের ওপরে চালা, ইলেকট্রিক নেই। আমার দাদুর ঘুমের মধ্যে খালি হাতটা নড়ে যাচ্ছে, হাতটা নড়ে যাচ্ছে, মানে ঘুমোচ্ছে কিন্তু ওই পাখার বাতাস, তাল পাতার পাখা। আর আমি আমার দাদুর পাশে শুয়ে আছি। হ্যাঁ, দাদু যতক্ষণ হাওয়া করবে আমিও ততক্ষণ হাওয়া পাবো, এইভাবে কখন ঘুমিয়ে পড়তাম। তো সেটাই ভাবি যে ওই বাগবাজারের যে বাড়িটায় ছিলাম, সেখানে ওই পিসমশাইরাও ছিল, আমরাও ছিলাম, পরবর্তীকালে আরো ভাড়াটেও এলো। কি করে আবার আত্মীয় স্বজন আসতো। হ্যাঁ, ধরো কাছেই আরজিকর হাসপাতাল, হ্যাঁ, কেউ আরজি করে দেখাবে, সে এসে রয়ে গেল। হ্যাঁ, দেখাবো আবার 2 দিন পরে দেখাবো। একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে আমাদের বাড়িতে মানে 1 মাস থেকেই গেল। হ্যাঁ, কারণ প্লাস্টার, আবার 1 মাস পরে গেলে প্লাস্টার কাটবে, তারপরে বাড়ি যাবে। এইগুলো অদ্ভুত তখন ছিল আত্মীয় স্বজন। এবং সবাই তো দেশের থেকে চলে আসা রিফিউজিরা, তো রিফিউজিরা এদেশে এসে তাদের মধ্যে একটা ঐক্য ছিল। হ্যাঁ, তো সবাই তখন ওই হারানো ঘর, হারানো বাড়ি, হারানো সব খুঁজে খুঁজে পাচ্ছে, তো থাকলো। তো সেরকম অবস্থায় এরকম হলো। ওইটাই হলো আমার কলোনি জীবনের অভিজ্ঞতা। সেইখানে আমি কিছুদিন ছিলাম। তা দেখতাম যে আস্তে আস্তে রাস্তা গড়ে উঠছে, টিউবওয়েল তৈরি হচ্ছে, ওদের কলোনির যারা নেতা, হ্যাঁ, তাদের কাউকে কাউকে আমি দেখতে পাচ্ছি। এইসব আমি বেশি দিন নয়, বেশি দিন দেখতে হয়নি অবশ্য। তারপরে যখন আমি এখানে দমদমে ফ্ল্যাটে এলাম, তখন আমাদের আশেপাশেই তো অনেক কলোনি আছে। হ্যাঁ, আমি তখন ওইসব কলোনিগুলোতে ঘুরেছি, ওখানকার বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, এইসব করে 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 করেছি আর কি। এইটাই হচ্ছে আমার আর কলোনি। তোমার গ্রাম গ্রাম মানে জীবন কিভাবে, মানে তোমার তো প্রচুর গ্রাম নিয়ে গল্প আছে। এবং গ্রাম জীবনটার অভিজ্ঞতাটা তুমি কিভাবে ইয়ে করলে, মানে পেলে কিভাবে? গ্রাম জীবন বলতে আহ এই যে বাগবাজারে থাকতাম, হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই একটা খাল ছিল। হ্যাঁ, একটা খাল ছিল, হ্যাঁ, সেই খালটা, আহ, ওটা হচ্ছে মারাঠা ডিচ ক্যানেল। হ্যাঁ, তো ওই খাল দিয়ে তলায় নেমে যে এমনি নেমে যেতাম কচুরিপানার ফুল দেখার জন্য। ওখানে বক দেখতাম, কেঁচো দেখতাম, বক কেঁচো খাচ্ছে দেখতাম। তো এটা হচ্ছে আমার ওই শহরের ওই পিচ আর ওই কংক্রিটের বাইরে এই খালের খালধার, হ্যাঁ, সেইখানে নেমে যাওয়া। ওই খালের নিয়ে আমি রামযতনের বাগান বলে একটা গল্প লিখেছিলাম। তারপরে হচ্ছে গঙ্গা, খালটা যেখান থেকে বেরিয়েছে। তারপর চাঁদপাড়ার কথা বললাম, ঠাকুরমার বাপের বাড়ি। হ্যাঁ, তো সেখানে সেই সারা গায়ে তার সন্তানদের ধারণ করে কাঁঠাল গাছ, অসংখ্য সন্তান তার। হ্যাঁ, সেগুলো, ওই কাঁঠাল গাছ দাঁড়িয়ে রয়েছে। তারপরে কুল গাছ, পেয়ারা, অদ্ভুত লাগতে লাগলো। দেখি যে ধান পাকার আগে ধানের গায়ে টিপে দিলেও দুধ বেরোয়। এগুলো খুব আশ্চর্য হতে লাগলাম। ও তো চাঁদপাড়ায়। তারপরে আমি চাকরি পেলাম। প্রথম চাকরিটা পেয়েছিলাম ও তো, সেটা বিহারে ছিলাম। তো বিহারের গঞ্জ টঞ্জের গুলোতে যেতাম, বিহারের গ্রামগুলো আমি প্রথম দেখি। ওই চাকরিটা আমার চলে গেল। মানে আমি চলে যাওয়ার কারণ, আমি দোষী। তার কারণ ওই মানে বিহার শরীফে আমার ডিউটি, ওখান থেকে আমি চলে গেলাম হচ্ছে নালন্দা। হ্যাঁ, তো নালন্দায় তো আমার ওখানে তো মার্কেট নেই। আমি, আমার বস চলে এলো, আমার বস আমাকে দেখে দেখলো, তুমি এখানে কি করছো। মানে মোট কথা চাকরিটা রইলো না, চলে গেল।
তারপরে আমি চাকরি পেয়ে গেলাম ল্যান্ড রিফর্মে, সেটা হচ্ছে 1974 সাল। ল্যান্ড রিফর্মসে চাকরি পাই, আমি ওখানে কানুনগো হয়ে ঢুকি। পরবর্তীকালে ওইখানেই আমি অমর মিত্রের দেখা পাই। অমর মিত্র কানুনগো হয়েই ঢুকেছিল। তারপরে মানে সুব্রত মুখার্জি কানুনগো হয়েই ঢুকেছিল। আচ্ছা। আর ওই তারপরে সেটেলমেন্টেই ঝড়েশ্বর, ও কানুনগো হয়ে ঢোকেনি, ও আমিন বা ও ও ও ও ক্লারিক্যাল কাজ করতো অবশ্য। আচ্ছা। ঝড়েশ্বরও ল্যান্ড রিফর্মেরই লোক। হ্যাঁ, তা এইভাবে তো আমি ল্যান্ড রিফর্মে যখন ঢুকি তখন আমি বর্ধমান জেলার ওই গ্রামগুলোতে পোস্টিং পাই আর কি। আমি 3টে গ্রামে কাজ করেছি, বেশি দিন কাজ করিনি অবশ্য ওখানে। ওই যে 2 বছর পুরো হয়নি, 1 বছর 8 মাস 9 মাস কাজ করি। তারপরে আমি হাওয়া অফিসে চাকরি পেলাম। ওই চাকরিটা চেঞ্জ করলাম। এবার হাওয়া অফিসে কিছুদিন চাকরি করার পরে ওখানে যেহেতু কেন্দ্রীয় সরকারি চাকরি, আমার 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 ওখানে বদলি হতে হলো। আমাকে বদলি হলাম আমি পানাগড়ে। হ্যাঁ, আর পানাগড়টা হচ্ছে ওটা একটা গ্রামই বলবো। তো সেখান থেকে আমি সাইকেলে করে প্রচুর গ্রামে ঘুরতাম এবং গ্রামগুলোকে দেখতাম। অষ্টচন্দ্র ষোলো হাঁটুটা হচ্ছে এটা পানাগড়ের প্রোডাক্ট, ওই গল্পটা। তো সেখানে আমি দেখেছি, অনেক কিছুই দেখেছি, মানুষের ভর হওয়া, তারপরে নানান ধরনের লৌকিক পুজো। হ্যাঁ, লৌকিক পুজো। তারপরে এটাও দেখেছি সাঁওতালদের যেটা নিজস্ব ধর্ম, সেটা কি করে মিশে যাচ্ছে। হ্যাঁ, অন্য 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 মানে অন্যান্য ধর্মগুলো না, মানে কি বলবো, সাঁওতালি ধর্মকে না, ওদের 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 নিজস্ব যেগুলো অভ্যেস, তার উপরে প্রভাব পড়ে। এবং আসলে যাদের হাতে ক্ষমতাটা এবং টাকা পয়সা যাদের হাতে, তারা যেটা চাপিয়ে দেয় সেটাই পরে কিন্তু সবাই ওটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। তো এই সমস্ত তুমি হাওয়া অফিসের সময় তখন তোমার বিয়ে বিয়ে হয়ে গেছে? না 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 না, হাওয়া অল্প অফিসে বয়স বিয়ে তখন। হয়নি। ওই আচ্ছা, হাওয়া তোমার বিয়ে অফিসে কি প্রেমজ? আমার বিয়েটা প্রেমজ নয়। কিন্তু তোমার যা গ্ল্যামার, আমি তোমাকে যখন দেখেছি আর কি, যে প্রথম প্রথম, এবং তোমায় দেখতাম যে ইয়েতে তোমার আকাশবাণী অফিসেই তোমার সাথে দেখা, শুধু আকাশবাণী নয়, বই মেলায় করে দেখেছি, কিন্তু তোমায় ঘিরে থাকতো মেয়েরা, আজও থাকে, হ্যাঁ, তারপরেও একটু এখন একটু না, বাবা বাবা তখন ভাবি। যারা ঘিরে থাকতো, তো আমি তো মাকে খুব কম বয়সে হারিয়ে ফেলেছি। মায়ের একটা ক্যান্সার হয়েছিল, তো মা মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে কোনো মহিলা নেই। কারণ ওই আমার 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 পরের যে ছোট বোনটা ছিল তার বিয়ে হয়ে গিয়েছিল। এবার তার পরের বোনেরও বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কি হবে, বাড়িতে সবাই চলে যাবে, কে দেখবে আমার বাবাকে, কে দেখবে, ইত্যাদি ইত্যাদি। তা তখন বললো তাহলে আমায় বিয়ে করতে হয়। তো আমাকে আমার ওই পিসিমার এরা সব বলল, কি রে, তুই তো যেখানে কাজ করস তার তোর তো চতুর্দিকে নাকি সুন্দরী সুন্দরী মাইয়া, একটা কে কি ধরছস নি একটা? তো আমি তো তখন ধরছস নি বলতে যেটা বোঝাতে চাইছি সেটা তো কিছু তখন আমার হয়নি। তা আরেকটা জিনিস দেখেছি যে আকাশবাণীতে যারা কাজ করে, ওইখানে যারা ওখানে আসে, তো আমি তো ভাবতে পারিনি যে আমার বাড়িতে যেরকম হয়, সেখানে ওই নখের মধ্যে আহ, ওই নীল নীল শাড়ি পরলে নীল নেল পালিশ দেবে। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত গায়ে সুগন্ধ হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং এর জন্য। বড় টিপ পড়বে। হ্যাঁ, বড় টিপ, ছোট টিপ, নানান ধরনের আছে। আর তখনও ওই টিপটা পপুলার হয়নি, স্বাগতা লক্ষ্মীরা যে টিপটা পরে, একটা গোলের ওপরে একটা লম্বা। হ্যাঁ, সেটা তখন আসেনি বাজারে। তো ওই ধরনের যারা ছিল, তাদের তো আমাদের ঠিক পছন্দ হতো না, আমার মনের সঙ্গে কখনো মিলতো না আর কি। হ্যাঁ, তো আমি তো একটু
এই নিম্ন মধ্যবিত্ত ঘরানার মানুষ। তো ফলে কি হলো, আমার বাবাই বলল যে আমাদের পাড়াতেই, বাড়ির কাছাকাছি, আমি বাসুদেব ভট্টাচার্য মানে একজন স্কুলের হেডমাস্টার মশাই আছে, খুব বিখ্যাত মাস্টার মশাই, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া। তো ওর মেয়েটা নাকি খুব ভালো গান গায়, আর ওরাও ভাবলো যে আমি রেডিওয় কাজ করি যখন, ওদের মেয়ে রেডিও আর্টিস্ট হয়ে যাবে। তো বিয়েটা হলো, কিন্তু অডিশন দিল, কিন্তু মুশকিল হলো দুবারই যারা মানে ও অডিশনে পাস করতে পারলো না। প্রথমবার পেল না, তার কারণ যে যাচ্ছিল সে হচ্ছে ওর মাস্টার মশাই, আচ্ছা। শৈলেন দাস। শৈলেন দাস বলছে, আমি তো জানতাম না তুমি পরীক্ষা দেবে, তো আমি তোমার মাস্টার মশাই হয়ে কি করে তোমায় পাস করাই, লোকে তো আমার নিন্দে করবে। হ্যাঁ, আর দ্বিতীয়বার যে হলো না তার কারণটা অন্য আর কি। সে মানে যিনি যাচ্ছিলেন তার কাছে খুব কম লোক পাস করে আর কি, খুব আচ্ছা ভীষণ আচ্ছা। খুদ ধরে। এনিওয়ে দুবার দিয়েছে আর হয়নি, কিন্তু ওর সে রেডিও অনেক আর্টিস্ট। অনেক বিখ্যাত পরে গায়ককেও দেখা গেছে হ্যাঁ, যে অডিশনে হয়নি, এরকম অভিজ্ঞতা অনেক বিখ্যাত গায়কেরও আছে। হ্যাঁ। তো তো যাই হোক, সেটা, হ্যাঁ, এইভাবে বিয়ে হলো। ওই ওকে, মেয়েটাকে আমি চিনতাম একটু একটু। হ্যাঁ, না বিয়েটা ভালোই হয়েছে, কিন্তু বিয়ের পরে যে আমি তোমায় দেখেছি যে তোমাকে ঘিরে যেরকম ইয়ে মানে ক্রেজ, হ্যাঁ, শুধু অফিসে নয়, বই মেলায় এবং সত্যি কথা বলতে কি লিটল ম্যাগাজিন মেলা, লিটল ম্যাগাজিনের যে যে জায়গাগুলো, সেখানেও তোমাকে নিয়ে যেরকম হইচই। সত্যি বলতে কি তুমি বাণিজ্যিক কাগজে খুব বেশি তখনও লেখনি, এখনো লেখনি, তবু তখন তো খুবই কম লিখেছো, কয়েকটা গল্প হয়তো লিখেছো। তোমার এই পপুলারিটির কারণটা আমি ধরতে পারতাম না। আমি তোমার সঙ্গে সঙ্গে পেছন পেছন যেতাম, হ্যাঁ, ইয়ে করতাম, তোমার থেকে তখন হয়তো আমি বেশি লিখে ফেলেছি বাণিজ্যিক কাগজে। কিন্তু তোমার ভীষণ পপুলারিটি মেয়েদের মধ্যে, তো শুধু নয় লিটল ম্যাগাজিন ছেলে মেয়েদের মধ্যেও, সেইটার তা কারণ আর কি। তুমি যতটা বলছো আমি কিন্তু ততটা বুঝিনি। হ্যাঁ, আমাদের অফিসে যে সময় আমি যখন চাকরি করেছি, তখন ওই এক ঝাঁক সুন্দরী মেয়ে আসেনি। আমি যখন কাজ করেছি, আমি যখন ঢুকি ওখানে 1980 সালে, তো ঢুকেলাম জানুয়ারি মাসে, তখন যারা যারা ছিল রেগুলার রেগুলার স্টাফ, তারা তারা সবাই বয়স্ক, এবং যারা ক্যাজুয়াল ছিল তারাও ততটা, কেউই সেরকম সুন্দরী বলে যাকে বলে ছিল না। এফএম হবার পর হুম। আমাদের প্রেজেন্টাররা অনেক সুন্দরী সুন্দরী প্রেজেন্টার, এবং নানাভাবে গুণবতী, যাদের বলে, তারা নানান গুণের অধিকারী। তো এই সমস্ত প্রেজেন্টাররা আসলো, সেটা তো অনেক পরে। 1995-এ পরীক্ষা হলো প্রথমবার এফএম এর জন্য, 96 সাল। আমার ততদিনে তো তোমার আমি, সাথে তখনই আলাপ, আমার তোমার সঙ্গে তখনই আলাপ হ্যাঁ, তখন 96। তো সব এরা এরা আমার সাথে ঘিরে থাকতো, তার কারণ আমি তো ওদের কি বলবো, ওদের তো ছিলাম না অনেকটা, ওই, মেন্টার। হ্যাঁ, মেন্টর ছিলাম না আমি, ওই প্ল্যান গুলো দিতাম, হুম। তারপরে কি সাবজেক্ট হবে না হবে ইত্যাদি ইত্যাদি সব করতাম না। তো আমি তখন অনেকবার আজ রাতে আলাপন এসব প্রোগ্রাম করেছি না, তখনও তো যখন এই প্রেজেন্টারদের নেওয়া হয়নি, তখন আমাদেরই করতে হতো। ওই স্বরাজ, তারপরে এই যে রীতা দত্ত চক্রবর্তী, হুম। তারপরে যারা অনামিকা সাহা, এরা সব ড্রামা ভয়েস করতো, গার্গী রায়চৌধুরী, এবং তাদের সাথে আমার মতন আরো কয়েকজন করতো। একবার আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই, 1996 কি 97 সাল হবে, আমি একটা পুরস্কার দিল, নাকি তারও আগে, 95-94 এরম সালে, ওই বঙ্গীয় সাহিত্য পরিষদ, হুম। হ্যাঁ, ওরা একটা আমাকে পুরস্কার দিল, এসব দিল মানপত্র ইত্যাদি। তা তখন যে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এই যে স্বপ্নময় চক্রবর্তী, যার কণ্ঠ আমরা আজ রাতেতে শুনি, এই যে সেদিন যে নিয়ে অমুক বিষয়ে বললেন 2 ঘন্টা, আমাদের স্তব্ধ করে রাখলেন, হুম। সেই এফএম খ্যাত স্বপ্নময় চক্রবর্তী আচ্ছা। সাহিত্য করেন।
আচ্ছা, ওটা সেকেন্ডারি হয়ে গেল। ওটা সেকেন্ডারি। আমার পাশে পবিত্র সরকার ছিল। আমি বললাম আমি বললাম তাহলে আমার পরিচয়টা কি? হ্যাঁ? ও বললো তবে আমি দেখেছি যে হয়তো আমার মতন যেরকম হয়েছে, আমার দর্শকদের বলি যে আমার কর্মস্থল স্বপ্নময়দার আকাশবাণী কাছাকাছি ছিল। তাই মাঝে মধ্যে স্বপ্নময়দার কাছে আমার শিফটিং ডিউটি শেষ করে স্বপ্নময়দার কাছে চলে আসতাম। আজও মানে আজকের দিনেও স্বপ্নময়দার সাথে থাকলে কিছু না কিছু জানা যায়। এইটা একটা আমার মনে হয়েছে, আমার কেন অনেকেরই মনে হবে যে সবসময় কিছু জানা যায়। এই যে একটা মানুষের সাথে থাকলে নিজের বেশ কিছুটা জানা হয় বা জ্ঞান বৃদ্ধি হয়, এরম লোকের সঙ্গ লোকে ছাড়বে কেন? আমি আগে একটু মজা করছিলাম যে লোকে তোমায় এত ঘিরে ধরে। তো ঘিরে ধরার কারণ হচ্ছে এই যে মানুষটার সাথে থাকলে মানুষটা থেকে সবসময় কিছু জানা যায়। এটা আমার কাছে অবাক যে আমি তো অনেক অনেক গুণী মানুষের সাথেই মিশেছি, কিন্তু স্বপ্নময়দের মধ্যে এই যে মানে এই যে এত ধরনের, এত চারপাশে এত জানা, এত জেনেছেন কি করে, এটা আমার কাছে খুবই অবাক লাগে। মানে সবসময় বোঝা যাবে যে যে সঙ্গীত হোক, নাটক হোক, সিনেমা হোক, যাই হোক সব নিয়ে অনেক দূর অব্দি বলা যায়। বিশেষ করে তো বিজ্ঞান নিয়ে সবসময়দার অশেষ জ্ঞান আর কি, হ্যাঁ। এবং যুক্তির বাইরে কখনো কথা বলেন না। তো স্বপ্নময়দা এই ধরনটা তোমার কিভাবে এলো? এই যে একটা আগ্রাসী বলছি বলছি ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হচ্ছে এটা অদ্ভুত ভাবে হয়েছে। সবার সবার তো এটা হয় না। তো আমি তো প্রথমে, আমি তো জানি আমি বাপের বড় ছেলে। হ্যাঁ, ছোট ভাই বোন আছে, আমার কিছু চাকরি বাকরি করতেই হবে। তখন চাকরি পাবো, কিসের চাকরি পাওয়াটা সহজ? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, আর তখন ব্যাংকেও খুব লোক নিচ্ছে। তবে জানি ব্যাংকে হবে কি হবে না ঠিক নেই, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি হবই, আর পারবই, অনায়াসে পারবো। তো আমি তখন আমার পিসতুত বোন, আমি বাগবাজারে থাকতাম, আমার পিসতুত বোন তখন ডাক্তারি পড়ে। হ্যাঁ, তো আমি ওর কাছে, মানে ওর বই টই ছিল, আর ওর সব ডাক্তার বন্ধুরা আমার বন্ধু হয়ে গেল। তো আমি যখন ওখানে ওই হয়, ওই ইয়ে পড়াচ্ছানো, অ্যানাটমি পড়ানো হচ্ছে না, তো অ্যানাটমি পড়ানোর সময় ওদের ডিসেকশন করতে হয়। হ্যাঁ, আর ডিসেকশনের সময় সবসময় যে মাস্টার মশাইরা স্যারেরা থাকে তা নয়। হ্যাঁ, তো আমি এরকম 2-3 বার ওদের ওই ডিসেকশনে গেছি। হ্যাঁ, সেখানে গিয়ে একটা আমাকে ওরা বললো যে আজকে আমার অ্যাবডোমেন হবে। হ্যাঁ, তো ইতিমধ্যে আমি ওদের বাড়িতে ভিসেরা আছে, মানে একটা টিনের এর মধ্যে, ওই একটা টিনের মধ্যে সেখানে এই অ্যাসিটিক অ্যাসিড আর কি, ভিনিগার, নাকি ফর্মিক অ্যাসিড, সরি ফর্মিক অ্যাসিড থাকে, তার মধ্যে চোবানো থাকে। তো সেখানে আমি সব ভিসারিগুলো দেখতাম, সমস্ত রকম। এবং তার মধ্যে হার্ট, ফুসফুস থেকে শুরু করে জননাঙ্গ পর্যন্ত সবই থাকে। এবং কি আশ্চর্য, এইসব জননাঙ্গে তখনও চামড়ার ওপরে সেই যে লোমরাজি যেগুলো বলে, হেয়ার, সেগুলোও কিন্তু রয়ে থাকে। হ্যাঁ, ওর মধ্যে থাকে, সেটা আমার খুব আশ্চর্য লেগেছিল। তো সেগুলো দেখেছি, ডিসেকশনে গেছি, ওখানে আমি দেখেছি যে লিভারের তলায় ওই যে গল ব্লাডারটা একেবারে, তখন তো গল ব্লাডারের আর কিছু নেই, তো একবারে শুকিয়ে কিশমিশের চাইতেও ছোট হয়ে গেছে গল ব্লাডারটা। এইসব দেখতাম। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হব বলে আমার ফিজিওলজি অ্যানাটমি জানতে হবে তার কোনো মানে নেই। যদিও আমি কেমিস্ট্রিটা ভালো লাগতো, ভালো করেই পড়তাম। হ্যাঁ, কাজে লেগেছিল আমার এটা, যখন আমার যখন উনকো চাকরিটা চলে গেল, বললাম না নালন্দায় গিয়ে চাকরিটা চলে গেল, তখন সেখানে সমরেন্দ্র সেনগুপ্তের সঙ্গে আমার ওইখানে একটু আলাপ হয়। সমরেন্দ্র সেনগুপ্ত বলল যে তুমি কি দেশে চাকরি করবে, তাহলে আমি দেশে একটা ইন্টারভিউ দাও।
আমি ইন্টারভিউ দিয়ে দেশে কিন্তু চাকরি পেয়েও গেলাম, দেশের চাকরিটা পেয়ে গেলাম, কিন্তু আমার করতে হয়নি। তার কারণ দেশ তারপরে তো আমি মেডিকেল। ওই কানুনগো চাকরিটা পেয়ে গেলাম। দেশ মেডিকেল। দেশ মেডিকেল, হ্যাঁ দেশ মেডিকেল। এখন দেশ বললে অনেকে ভাববে দেশ। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ওটা আমার করতে হয়নি। আমার না এটাই আমার সুবিধা ছিল, চাকরি। তো সেখানে গিয়ে চাকরি ক্ষেত্রে ওখানে গেলাম, কানুনগো হয়ে আমি মাঠের সঙ্গে পরিচিত হলাম, জমি জমা, মাঠের মানুষ, কৃষি কৃষি এবং মাটির সঙ্গে জড়িত যে মানুষেরা, যেটাকে বলে, আমি কিন্তু ভূমিসূত্র নামটা রাখবার আগে না এই গল্পগুলোর নাম রাখতে চেয়েছিলাম মা মাটি মানুষ। হ্যাঁ, হ্যাঁ, মা মাটি মানুষ নাম রাখতে চেয়েছিলাম, কিন্তু তখন একটা মা মাটি মানুষ নামে একটা যাত্রা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। তখন সুরজিৎ ঘোষ বললো না না না, এটা নাম। হ্যাঁ, ও তো আর জানতো না যে মা মাটি মানুষ একটা স্লোগান হয়ে যাবে পরবর্তীকালে হ্যাঁ, কখনো। হ্যাঁ, তখন ভূমিসূত্র নামটা করলাম আর কি। ভূমির নিত্যতা সূত্র বলে একটা গল্প আছে হ্যাঁ, ওখানে। হ্যাঁ, যেটা সেই 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 মানে একটা জমি একটা কৃষকের হাত থেকে আহ, কিভাবে মানে একজন জোরদারের হাত থেকে সরকারের খাতায় চলে গেল। হ্যাঁ, এবারে সরকারের থেকে আবার কি করে জোরদারের হাতে ফিরে যায়, সেই হুম, সেই নিয়ে গল্পটা আর কি। তো যাকে তা এইটা জানলাম। এইবারে আমি যখন ওই কানুনগো চাকরিটা করছি, হ্যাঁ, করতে করতে ওখানে নানান কারণে ওই চাকরিটা আমার স্যুট করলো না। হুম, মায়ের অসুখও একটা কারণ। আর আর ওইখানে নানান ভাবে পয়সা রোজগারের সুযোগ। এবং আমি যখনই ছুটি না নিয়ে বাড়ি ফিরে আসি, বাড়িতে পালাই, তা তখন আমার যারা সহকর্মী, মানে আমার অধস্তন কর্মী যারা, আমি তো তখন গেজেটেড অফিসার না, আর হুম, ওখানে যারা আছে আমার নাম করে ওরা টাকা পয়সা খেত। আচ্ছা তো আচ্ছা। সেটা আমি ভালোই বুঝতে পারতাম। তখন আমি ভাবতাম যে ওদের সাথে ঝগড়া করে তো আমি পারবো না। হুম, হুম, তা সেই সময় আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের থ্রুতে এই হাওয়া অফিসে চাকরিটা পেয়ে যাই। আচ্ছা। ওটা একেবারে অন্য, কোথায় মাটি আর কোথায় আকাশ। হ্যাঁ, হ্যাঁ, আকাশ থেকে সোজা চলে গেলাম, এই মাটি থেকে সোজা চলে গেলাম আকাশে। তো এই আকাশে যাওয়ার পরে আমাকে ওই নিয়ে পড়াশোনাটা করতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আকাশ নিয়ে যে মেট্রোলজির পড়াশোনাটা খারাপ না, ইন্টারেস্টিং পড়াশোনা। আর ওই এর আগে আমি ফিজিক্স পড়ে, কি বলে, কেমিস্ট্রি পড়েছি। তারপরে যখন কানুনগো চাকরি পেয়েছি তখন আমাকে সার্ভে শেখানো হয়েছে। হুম, হ্যাঁ, জমি মাপা, জমির যে সমস্ত আইন আছে ওগুলো শেখানো হয়েছে কিছু কিছু। হুম, এইসব করে করে তারপরে আমি যখন হাওয়া অফিসে ঢুকলাম তখন দেখলাম যে হাওয়া অফিসে তো আমার উন্নতি নেই। হুম, কারণ এখানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এইসবে একটা মাস্টার ডিগ্রি না হলে না আমি মেট্রোলজিস্ট হতে পারবো না, মানে আমি মানে ফোরকাস্টার হতে পারবো না। আমাকে এই ইয়ে এই 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 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবেই আমাকে ঘষতে 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 হুম, 20 বছর পরে প্রমোশন হবে কি। তা আমার পক্ষে তো ম্যাথমেটিক্সে, হ্যাঁ ম্যাথমেটিক্সে অনেক সময় প্রাইভেটে এমএসসি করা যায়, কিন্তু আমি অঙ্কে খুব খারাপ, আমি পারতাম না। হুম, ফলে কি হলো, আমি আবার চাকরি খুঁজতে লাগলাম, মানে ভাবলাম এবার ডাব্লিউবিসিএস দেবো। হুম, তো ডাব্লিউবিসিএস দিলে পরে আমার সুবিধা হবে। তখন ডাব্লিউবিসিএস এ কয়েকটা বিষয় ছিল যাতে খুব ভালো নম্বর ওঠে, তার মধ্যে একটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। হ্যাঁ, হুম, ভালো নম্বর ওঠে। আমি লিঙ্গুইস্টিক্স নিলাম একটা পেপার। আর তখন ওই রত্না আমার পিসিত বোন যখন ছিল তখন আমি যেহেতু ফিজিওলজিটা একটু আমার সুবিধা ভালো লাগতো, তখন ফিজিওলজি নিলাম এক পেপার, আর জিওগ্রাফি নিলাম এক পেপার। এই নিয়ে আমি ডাব্লিউবিসিএস দিলাম। হ্যাঁ, দিয়ে ও, আমি সি গ্রুপটা পেয়ে গেলাম সি গ্রুপ। ঠিক একই সময়ে আমি আকাশ ব্যাংকে চাকরি পেয়ে গেলাম। তো আচ্ছা। ডাব্লিউবিসিএস এর সি গ্রুপে 425 টাকা স্কেল, 425 থেকে 900। আর এই রেডিওতে যখন পেলাম সেটা হচ্ছে ওটাও 425 থেকে 800, কেমন। কিন্তু রেডিওতে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট তো হুম, বেশি, সব নিয়ে ডিএফিএ নিয়ে হাবিজাবি নিয়ে অনেক বেশি, প্রায় 100 টাকা বেশি। আর কলকাতা থাকতে পারছি ভেবে আমি তখন রেডিও চাকরিটা নিয়ে নিলাম। আচ্ছা। এইভাবেই আমার নানান বিষয়, যাকে তোমরা যেটাকে বলছো জ্ঞান হয়েছে,
জ্ঞান নয়, কি বলবো, মানে আমার হ্যাঁ নাড়াচাড়া হয়েছে, অভিজ্ঞতা হয়েছে অনেক বিষয়ে। কিছুই জানি না, কিন্তু সব বিষয়ে অল্প অল্প জানি আর কি। হ্যাঁ, আর হ্যাঁ, তোমার জানার আমাকে আমাকে আগ্রহটাও একটা আছে, সেটাও মানে আছে। হুম, আহ, অসম্ভব জানার আগ্রহ, ক্ষুধা বলা আগ্রহটাও যেতে ছিল। পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়ে আমার, তোমার প্রথম গল্প আমি পড়ি, আমি খুব লিটল ম্যাগাজিন পড়তাম না, কিন্তু প্রথম গল্প আমি আনন্দবাজারে ঝড়ে কাক মরে, এটা আমি প্রথম পড়ি আর কি। হ্যাঁ, হ্যাঁ তো ঝড়ে কাক মরেটা তোমার আনন্দবাজারে, তাহলে তার আগে কি গল্প বেরিয়েছিল রবি আসরি বা না না, আনন্দবাজার ওটাই আমার প্রথম গল্প। প্রথম গল্প? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওটা 1986 সাল বোধ হয় ওটা। তো ওই তখনই খুব ধাক্কা খাই আর কি, যে আরে বাবা, তারপর থেকে তোমাকে খুঁজে খুঁজে পড়তে শুরু করি, লিটল ম্যাগাজিন গুলো দেখি কোথায় কি বেরিয়েছে না বেরিয়েছে। তারপর তুমি আনন্দবাজারে আজ পর্যন্ত একটা উপন্যাস লিখেছো, হ্যাঁ, হ্যাঁ। চতুষ্পাঠী। তো আর লিখলে না কেন? আর বললো না তো, হ্যাঁ, তো বলেনি। হ্যাঁ বলেছে তোমাকে, আমার আমি জানি। না, আনন্দবাজারে লিখতে বলেনি। না, আনন্দবাজার বলেনি, কিন্তু ওই হাউসে বলেছে। হ্যাঁ, কিন্তু বলার আগে তো আরো এমন কিছু কিছু নির্দেশ দিয়ে, মানে সেটা, লেখাটা সবসময় তো নিজের স্বাধীনতা না থাকলে হয় না। ঠিক আছে, যেটা আমাকে সেটা বলেছিল দুলেন্দ্র ভৌমিক, সেটা একটু খুব একটা ভালোভাবে বলেননি। আর তিনি তো আর নেই এখন, তা এটা নিয়ে আর তেমন করে কিছু আমি বলতে চাইনি। না ঠিক আছে, অন্তত ইয়ে, মানে পাঠক, তোমার পাঠকরা এটা অন্তত জানুক। অনেকে ভুল ভাবে যে আর ওখানে বলা হলো না, এত ভালো চতুষ্পাঠী, অত ভালো উপন্যাস লিখলেন, কি ব্যাপার। সেটা নয়, তোমাকে বলা হয়েছিল, কিন্তু বলার ভেতরে কোনো একটা না, যে কোনো কারণে হোক আমি ওই দ্বিতীয় উপন্যাসটা লিখতে পারিনি, মানে লেখায় অনিচ্ছা প্রকাশ করেছি। তারপরে আমাকে আর বলে। আর বলা হয়নি। অথচ আনন্দ হাউস থেকে, ইউপি হাউস থেকে তোমাকে আনন্দ পুরস্কার দেওয়া হলো। হ্যাঁ, হ্যাঁ, এটা এবং খুব আশ্চর্য। আশ্চর্য থেকে বড় কথা যে নিরপেক্ষতা, ওটা হ্যাঁ কারণ হ্যাঁ এখানে। হ্যাঁ, হ্যাঁ। যে তার নিজের এখানে এত বেশি লেখেনি, অথচ ওখানে ওই আনন্দ পুরস্কার পাওয়া গেল। তো আনন্দ পুরস্কার ওইটা পাওয়াতে তোমার তোমার কি কখনো, তোমার তো নিশ্চয়ই আন্দাজ ছিলই না যে এই উপন্যাসটা হ্যাঁ, আনন্দ আমি পুরস্কার পাবে। ভাবিনি কখনো এটা পেতে পারি। আহ, তো হয়তো তুই ততদিনে বঙ্কিম পেয়ে গেছো। হ্যাঁ, বঙ্কিম অনেক আগেই পেয়েছি, 2005-এ। আহ, তারপর এখানে বঙ্কিমের পর আবার সাহিত্য একাডেমি ছিল, সাহিত্য একাডেমি একটা পাওয়ার ইয়ে ছিল। তো হলদে গোলাপ, এমনি আমাদের পাঠকদের বা শ্রোতাদের বলি, হলদে গোলাপ যবে বেরিয়েছে তার অনেক দিন আগে, যখন স্বপ্নমাতার অফিসে আমি যেতাম, তখন আমি দেখতাম যে স্বপ্নমাতা এদের কি মানুষ বলবো, যে এই ধরনের মানুষকে স্বপ্নমাতা হ্যাঁ, এই এখন তো আমরা রূপান্তরকামী বলি, হ্যাঁ, বা ট্রান্সজেন্ডার বলি। হ্যাঁ, তখন আমরা ঠিক অন্য বলতাম, এই মগা টগা এইসব নানা রকম ভাবে বলা হতো। যাই হোক, সেই ট্রান্সজেন্ডার মানুষ যাদের আমরা, যারা খুব স্ট্রেট, তারা একটু এড়িয়ে চলি। তো আমি হ্যাঁ তখন তখন আমি জানতাম না যে স্বপ্নমাতা এরকম কিছু লেখার কথা ভাবছে। সে বহু বছর আগে, মানে এই হলদে গোলাপ লেখার অনেক বছর আগে, হ্যাঁ স্বপ্নমাতার অফিসে এরকম কোনো মানুষ এলে স্বপ্নমাতা তার সাথে যত আন্তরিক ভাবে কথা বলতো, যত কাছে যেতে পারতো, আমি যেতে পারতাম না এবং আমার অস্বস্তি হতো। তো এমনকি আমার হ্যাঁ, যে তোমার ধর্মতলায়, অফিসের পাশেই তো ছিল। হ্যাঁ আমার তোমার ধর্মতলায়, অফিসের উল্টো দিকেই তো দুজন ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেখানে তো যারা ওই মেয়ে সেজে রীতিমতন ছিনতাই করে, তো স্বপ্নময় দা আমার সাথে দেখা করতে এসে অফিসে তাদের সাথে বেমালুম গল্প করছে দাঁড়িয়ে, আমি বরং তারা করছি তাদের। হ্যাঁ, একটা ভয় লাগছে, ওরা অ্যাকচুয়ালি ছিনতাই করে, সাইডে টেনে টেনে নিয়ে গিয়ে। কিন্তু লেখার জন্য স্বপ্নময় দা এরকম ডেঞ্জার মানুষ বা এই ধরনের এদের সাথে, ম্যাডামের সাথে স্বপ্নদাকে আমি করতে দেখেছি, এবং ঝুঁকি নিতে পারে। এবং আরো অনেক জায়গা গেছে যেখানে তো আমি যাইনি, যেখানে বোধহয় ইয়ে হয়, আহ,
কর্তন হয় হ্যাঁ, সেই সব ওদের জায়গায়। ওদের 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 যেগুলো খোল বলে, ঠিক মানে যেখানে ওরা থাকে, তো এইসব জায়গায় যেতে পেরেছি আর কি, যাওয়ার সুযোগ ঘটেছিল। সোজাসুজি ভাবে তো যাওয়া যায় না। হ্যাঁ, আমাকে হেল্প করেছে একজন, প্রথমে হেল্প করলেন আমাকে সোমনাথ, পরে যান যে মানবী আর কি, উনি আমাকে কিছুটা সাহায্য করেছেন। আরেকজন সাহায্য করেছেন, একজন থানার ওসি, কেতলা থানার ওসি। আচ্ছা আচ্ছা। তো স্বপ্নময় চক্রবর্তী সাথে আমি গেলাম একটা গ্রামে। তো এক বিজ্ঞানী যিনি সূর্যের মাপ করবেন, তাই তো, সূর্যের ইয়ে, তো তার নাম হচ্ছে নারায়ণ রানা। তো তার গ্রামের বাড়িতে গিয়ে তিনি বিদেশে থাকেন তখন, হ্যাঁ, দেখলাম তার মা তার ভাই, মাটির উঠোন, হ্যাঁ। তো যে আমি বুঝতে পারিনি স্বপ্নের মধ্যে কেন এখানে এসেছি, তারা জানি যে সায়েন্সের লোক খুঁজতে গেছে, হ্যাঁ, নানা রকম জিনিস। আমি না স্বপ্নদের না, সাথে আমি চলে। আমি আমি তোমায় বলেছিলাম ওই যে নারায়ণ রানা তখন আর তখন বিদেশে থাকেন না, তখন উনি পুনাতে আছেন, পুনাতে আচ্ছা। কাজ করেন। হ্যাঁ, ওইখানে ওইখানে চলে এসছেন আর কি। তো নারায়ণ রানা মারা যান, তার মৃত্যুর পরে তাকে একটা অবিচুয়ারি করবো, শ্রদ্ধাঞ্জলি করব, তাই জন্য ওর বাড়িতে গেছিলাম। আর তোমায় আমি নিয়ে গেছিলাম, আমি ভাবলাম যে তুমি তো খুব ভালো গল্প লিখছো, তা তোমায় নিয়ে গেলে তোমারও কিছু লাভ হবে, হয়তো তুমিও কিছু ইনপুট পাবে, তাই জন্য তোমায় বললাম। আমি তো দেখো দেখো আমি ইচ্ছে করলে সরকারি, এটা তো সরকারি প্রোগ্রামে এসেছি। হুম। হ্যাঁ, ওই অফিসের থেকে, অথচ তুমি লক্ষ্য করেছো বোধহয় আমি কোনো অফিসের গাড়ি ফাড়ি কিছুই নিইনি, এতে করে গেছি। হ্যাঁ, নিজের বাসে করে গেছি, এ করে গেছি। এমনকি কোনো এগুলো কোনো ট্যুর বিল মানে টিএ বিল ফিএ বিল করিনি। রেলের ভাড়া, বাসের ভাড়া কি বিল করব, প্রোগ্রামের জন্যই গেছি। তা নারায়ণ রানাকে আমার অত্যন্ত শ্রদ্ধা করতাম। তার এটা নারায়ণ রানার ব্যাপারটা আমাকে বলেছিলেন যে আরেক জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেই অমলেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই নারায়ণ রানার কথা শুনেছি। নারায়ণ রানা মারা যাওয়ার পর ওর বাড়িতে গেলাম, আর তুমি তো দেখেইছো, তো ওর মার মানে সারা বাড়িতে একটা মাত্র চেয়ার, হ্যাঁ, শুচ্ছে একটা কাঠের এতে। ওর ভাই বিকম পাস, চাকরি পায়নি, শুয়োর বাড়িতে, শুয়োর ভোজ ভোজ করছে, ওগুলো শুয়োরগুলো ওরা পোষে, হ্যাঁ, বাড়ির পোষা শুয়োর। আর ওর মা আমি মানে ওর মা বলছে ও টাকা পাঠাতো, আমাদের সংসার চলে যেত, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এত টাকা দিত, হ্যাঁ, তো একটা বাড়িটা পাকা করতে পর্যন্ত পারলো না। হ্যাঁ, তা এইসব তুমি তো দেখেইছো। তারপরে হয়তো হ্যাঁ, তারপর তোমার মনে আছে সুকান্ত, এই রাত্রিরে দীঘাতে কাটালাম। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে মনে আছে। তারপর আমি বললাম চলো একটা পুতুল নাচ দেখে আসি, একটা পুতুল খেলা হচ্ছিল না, পুতুল খেলা নয়, পুতুল নাচ। হ্যাঁ, ওই যে জয়নগর অঞ্চলে তখনও পুতুল নাচের দলগুলো ছিল, এখন তো মরে গেছে, আর নেই। এখন ওই 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 পুতুল এখন নেই, আর কেউ মানে পুতুল খেলা দেখানোর আর লোক নেই। তো সেটা একটা পুতুল খেলা সেখান দেখেছিলাম। দিয়ে তোমার বই হলো পাউডার কৌটোর টেলিস্কোপ, হ্যাঁ, এবং প্রচুর তার বিক্রি এখনো। ওই পাউডার কৌটোর টেলিস্কোপ খুব লোকের ভালো লেগেছে। প্রচুর বিক্রি আর কোথায়, আমি তো এবছর বললো 220টা বিক্রি হয়েছে। না, দুশো মানে অনেকদিন ধরে বইটা অনেকদিন বেরিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, 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 তো ভালো বই, বা রিভিউ খুব হয়, আমরা তো আর বিক্রি দেখতে পাই না, রিভিউটা দেখতে পাই, লোকে খুব হ্যাঁ, প্রশংসা করে। হ্যাঁ, আমার তো খুব ভালোই লেগেছিল, কোনো সন্দেহ নেই, অসম্ভব ভালো উপন্যাস। আর এই জলের উপর পানি, আহ এই লেখাটা যে তুমি যখন লিখলে, তখন কি কোথাও একটা চতুষ্পাঠী যে লিখেছো, বা তোমার পারিবারিক জীবনের যে লেখা, বা তোমার ওপারের প্রতি কোথাও একটা এরকম মানে দায়বদ্ধতা ছিল এটা লিখতে হবে বলে, জলের উপর পানি? হ্যাঁ, হ্যাঁ, ছিল। হ্যাঁ, আমি জলের উপর পানি নামটা দেবো কিনা তো জানি না। আমি ভেবেছিলাম যে আমাদের এই, আমি এই যে এই দেশভাগ না দেখা যে প্রজন্ম, হুম। যারা দেশভাগ, দেশ দেশ কি সেটাই জানে না, দেশ কাকে বলে
কোনো দেশই তো নেই আমার। হুম, দেশ কাকে বলে যে না জানা, এই যে এদের এদের যে নতুন করে আবার শেকড় গাড়বার চেষ্টা, হ্যাঁ, এইটাকে নিয়ে আমাকে লিখতে হবে, সেটা আমি ভেবেইছিলাম। হ্যাঁ, যার জন্যই আমি মাল মেটেরিয়াল যা পেয়েছি কিছু ফেলিনি। হ্যাঁ, এমনকি আমার দাদু যে গালাগালগুলো দিত, হ্যাঁ, হুম, সেটাও এক জায়গায় লিখে রেখেছি। এবং আমার আমার ভাগ্য এত ভালো, সেই খাতাটাও আমি পেয়ে গেছি। হ্যাঁ, হুম। পেয়ে গেলাম। তারপরে ঠাকুরমা যে সমস্ত গান করতো, হ্যাঁ, সেগুলোও আমি লিখে রেখেছিলাম, পেয়ে গেছি পরে। আর লিখে তো পরবর্তী, রেখেছো, তখন মনে ছিল যে পরে কখনো লিখবো এটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমার সেটা মাথায় ছিল এটা। হ্যাঁ, এবং সেটা সেই লিখতে জন্যই, লিখছো। ওই জন্যই, ওই যে আমাদের দেশ নোয়াখালী তো, হুম, হ্যাঁ, ওই নোয়াখালী সম্মিলনী বলে একটা ব্যাপার হতো। হ্যাঁ, ওই বছরে একদিন সব এরা সব যায়, গিয়ে ওখানে খায়, গল্প করে, এইসব করে, তার একটা সুভেনির করতো। সেই সুভেনির গুলো আমি ফেলিনি, সেগুলো আচ্ছা, রেখে দিয়েছিলাম। তার হ্যাঁ, পরবর্তীকালে দেখলাম এখান থেকে তো মাল মেটেরিয়াল আছে। তারপরে আমি চট্টগ্রাম সম্মিলনী, বিক্রমপুর সম্মিলনী, ওদের লাইব্রেরিতে গিয়ে, মানে ওদের কাছে গিয়ে ওদের থেকেও কিছু কিছু ইনপুট নিয়েছিলাম। ফলে কি হয়েছে, এই জলের উপর পানির মধ্যে কিছু কিছু অভিনবত্ব আছে, যেগুলো আর কি সমস্ত এই পার্টিশন সংক্রান্ত অন্য তথ্যমূলক বইতে এই তথ্যগুলো পাওয়া যাবে না, হুম, একটু মাইক্রো লেভেলে আছে। একদম। সবসময় তো দেখো, তুমি যে কটা বড় লেখা লিখেছো তার পেছন পেছন পুরস্কারও জুটেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা বলতে হবে, এটা খুব ভালো। তো পুরস্কার আর বাকি রইলো বোধহয় জ্ঞানপীঠ নাকি? ধুর, জ্ঞানপীঠ পাবো কি করে আমি? কেন না, না পার বড় লেখা লেখো। তো স্বপ্নবাদে এত ব্যস্ত নানা রকম লেখায় এ তৎ সত্ত্বেও আমি যখন লেখালেখি শুরু করি আহ সেই সময় একটা গল্প বেরিয়েছিল আমার রবিবারে আনন্দবাজারে, মাটির রাজা বলে। তো আমার কর্মস্থল কিছুটা আমার এলাকায় ছিল, মানে উত্তরপাড়া। তো স্বপ্নবাদা সেইখানে চলে এসে আমায় কর্মস্থলে না পেয়ে একটা ছোট চিঠি লিখে গিয়েছিল যে গল্পটা খুব ভালো হয়েছে, অন রেকর্ড বলছি। তার আগে কিন্তু স্বপ্নদার সাথে আমার আলাপও হয়নি। তো এই যে মানুষটার উৎসাহ, যে নতুন আহ কেউ লিখলে তাকে উৎসাহ দেওয়া এবং তাকে বলা, আমি তো অভিভূত হয়ে গিয়েছিলাম। তো এবং বোধহয় খানিকটা সেইখান থেকেও আমার নবীন কেউ লিখতে এলে আমার মনে হয় এটা আমার খানিকটা না, দায়িত্ব। না, মাটির রাজার আগেও বোধহয় আমি আরো পড়েছিলাম, ক্যামেরা পড়েছিলাম মনে হয়। হ্যাঁ, সেটা পড়েছিল, তখন শুভঙ্কর দার সাথে তোমার কথা হতো যে তুমি একেবারে আমার কর্মস্থলে এসে পৌঁছে যাবে এবং চিঠি লিখে চলে যাবে, এটা আমি ভাবিনি আর কি। তো এবং সেটা কলকাতা থেকে ট্রেনে বাসে করে আসতে হয়েছে। যে এত বড় লেখক, তখন স্বপ্নময় দা একদম টপ ফর্মে। হ্যাঁ, তো সেইটা আমরা খানিকটা এরকম আমি শিখেছি। কোনোদিনই টপ ফর্মে নেই, ছিলাম না, আজও টপ ফর্মে নেই। টপ ফর্ম বলতে যেটা বোঝাচ্ছ না, টপ ফর্মে ছিলে তুমি ছোট গল্পে, তখন স্বপ্নময় চক্রবর্তী ছাড়া কথা হতো না। একটা সময় ছিল যখন সন্দীপন দ্বারা আস্তে আস্তে স্তীমিত হয়ে আসছেন, সুনীলদা হয়ে আসছেন, তারপর কিন্তু তুমি টপ ফর্মে উঠে এসছো। তোমার সঙ্গে সঙ্গে আরো অনেকেই আছে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু তোমার কোথাও একটা চুম্বক ছিল, যে চুম্বক মানে প্রচুর অগণিত পাঠককে টেনেছিল। হুম, এবং সে চুম্বক এখনো বর্তমান। তবে তুমি এখন ইদানিং গল্পটা লেখা কমিয়ে দিয়েছো। না, আহ, আমার শরীরটা একদম খারাপ এখন, একটা চোখ প্রায় চলে গেছে, তারপরে নানান রকম ব্যাধিতে ভুগছি, মানে যেটা যেটা 6 মাস আগেও আমি চনমনে ছিলাম, 6-7 মাস আগে। এখন হঠাৎ আমাকে এতগুলো, এভাবে আমি কাবু হয়ে গেলাম, প্রায় ঘরে বসা। ভাষা ভবিষ্যৎ তো আরো প্রচুর কাজ করছে তো দেখছি। হ্যাঁ, তো ভাষা ভবিষ্যতের ভবিষ্যৎ তা শেষ অবধি আমি আর কতটা দেখতে পাবো জানি না। আমি আর কবছর পৃথিবীতে আমি থাকতে পারবো জানি না। একটু কিরকম নিরাশ নিরাশ কথা শুনছো তো আমার কাছ থেকে, এটা একেবারে অমূলক নয়। আমার একটা এরকম একটা কেমন যেন আমার যেন মনে হচ্ছে যে আমার আরো কিছু কিছু কাজ করার বাকি ছিল,
সেটা করতে আরো বছর 5 লাগবে যদি শরীর ঠিক থাকে, সেটা বোধহয় করে যেতে পারবো না। তুমি পারবে, এই জন্য পারবে যে এই যে চলে যাওয়াটা একদম আমাদের হাতে নেই। হ্যাঁ, দেখা গেল যে আমাদের তিনজনের মধ্যে তোমার আগে আমরা কেউ চলে গেল। ভাষা ভবিষ্যৎকে আমার অনেক শুভেচ্ছা, যেন এরকম হয়। সেই অবন্তী, ওই যে অনন্তবালা, হ্যাঁ, যে অনন্তবালা আহ, ওই যখন ঘোড়া এসে যখন ডিম পেড়ে দিয়ে চলে গেল, তারপরে সেই ডিমটা কি হবে? এই ডিমটাকে তো ফোটাতে হবে। সব গ্রামের পাঁচ মাথারা, ওই পাঁচ মাথারা কিন্তু একটাই মাথা, পাঁচটা মাথা আসে বটে কিন্তু একটাই মাথাই আসল মাথা। সে বলে যে এটা হচ্ছে, এই ঘোড়ার ডিমটা হচ্ছে জাতীয় সম্পদ, এটাকে নষ্ট করা যাবে না, এটাকে একটা ঘোড়া হবে, এবং ঘোড়া হলে কি কি কাজে লাগবে এই সমস্ত যে যার মতন করে ভাবছে। কেমন এই ঘোড়াটাকে ফোটাবে কে? হ্যাঁ, ডিমটা ফোটাবে কে? মানে ওই কাকের বাচ্চা, এই কোকিলের বাচ্চা তো কাক ফোটায়, হাঁসের বাচ্চা তো মুরগিও ফোটায় শুনি না, কিন্তু এটা কে ফোটাবে? তখন একটা অনন্তবালা ছিল, অন্যের ডিমে তা দেওয়াটাই হচ্ছে হবি। সেই অনন্তবালার যে ওই মুরগির নাম অনন্তবালা, তার যে মালিক একটা বুড়ি, সে নিয়ে চলে আসে, আর অনন্তবালাটা উড়ে উড়ে ঝাঁপ দিয়ে ওই ঘোড়ার ডিমের উপরে বসে, বসে সে তা দিতে থাকে। ডিমের মাঝখানটায় বসে, দুই ডানা দুদিকে ফেলে, ডান দিকে সরে গেলে বাঁদিকের সাদা শূন্যতা, আবার বাঁদিকে সরে গেলে ডান দিকের সাদা শূন্যতা। কি করবে? অনন্তবালা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এরকম ভাষা ভবিষ্যতের মতন কিছু কিছু সংগঠন তো রয়েই গেছে, আছে আমাদের, কম হলেও আমাদের চারপাশে এসব কিছু অনন্তবালা আছে, এবং এরা আছে বলে হচ্ছে, কিছু কিছু হচ্ছে, কাজ হচ্ছে, হ্যাঁ, ফুল ফুটছে। আমাদের অনুষ্ঠানটাও থেকে যাবে, আমরা তিনজনে না থাকলেও থেকে যাবে, কেন ওই জন্য নাম দিয়েছি মেঘ আড্ডা, মানে ক্লাউডে থেকে যাবে। তখন অন্তত কেউ শুনতে পাবে এইটা আমাদের ইউটিউব থেকে নিয়ে। খুব ভালো হতো স্বপ্নময়দার অনুষ্ঠানটা যদি দ্বিতীয় পর্ব করা যেত, আমার মাথাতে আগে আসেনি, অনেক কথা বাকি রয়ে গেল। তো ভবিষ্যতে আবার বসা যাবে। আজকের মতন তাহলে অনুষ্ঠান শেষ করছি স্বপ্নময়দা। সবাইকে নমস্কার জানাই, যারা শুনছেন তাদের আমার শুভেচ্ছা জানাই।